ক্লাস 12 আমরা পুজোর ছুটির পর আবার নতুন করে স্টার্ট করব। সকলকে শুভ বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি। জানিয়ে আমরা যেটা শুরু করব, গত ক্লাসে যেটা আমরা শুরু করেছিলাম বা যেটা কমপ্লিট করেছিলাম সেখানে কয়েকটা অঙ্ক ছিল, আর তড়িৎ রসায়নের ওই অঙ্কগুলো আমি কয়েকটা করে দিয়েছিলাম এবং সেখানে কয়েকটা HW ছিল, তোমাদের করতে বলেছিলাম। যারা করেছো আমাকে দেখাবে, বা যারা করোনি তারা অবশ্যই করে নেবে, কারণ এখান থেকে অঙ্ক কিন্তু আমাদের পরীক্ষাতে আসবে। এবার আজকে যেটা আমরা আলোচনা করব, কন্ডাক্ট্যান্স অফ ইলেকট্রোলাইটিক সলিউশন, তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মোলার তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের পরিবাহিতা। তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের পরিবাহিতা আমাদের গণনা করতে গেলে প্রথমে আমরা ক্লাস 10-এ পড়ে এসেছিলাম, সেরকম কিছু সূত্র এখান থেকে একটু আমরা জেনে নেব। প্রথমে আসছে ওহমের সূত্র। উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর রোধ বা কোনো পরিবাহীর বিভব প্রভেদ, কোনো পরিবাহী রোধ বা কোনো পরিবাহী প্রবাহ মাত্রা ওই পরিবাহী দুই প্রান্তের বিভব প্রভেদের সহিত সমানুপাতিক। এই সূত্র তোমরা সকলেরই মনে আছে। উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহী প্রবাহ মাত্রা ওই পরিবাহী দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক, অর্থাৎ V ভার্সাস I। এই সমানুপাতি চিহ্নকে তুলতে গেলে একটা ধ্রুবক আনতে হয়, সেখান থেকে আমরা রোধের মান পেয়েছিলাম, রোধ যেখানে পেয়েছিলাম V/R। এখন রোধের একক হচ্ছে ওহম। এছাড়া আমরা আরেকটা জিনিস যেটা জেনে এসেছি, যে পরিবাহীর রোধ অর্থাৎ দৈর্ঘ্যের সহিত সেটা সমানুপাতিক, এবং পরিবাহীর রোধ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সহিত ব্যস্তানুপাতিক। এই দুটোকে যদি একসাথে পাঞ্চ করা হয় তাহলে R ভার্সাস L/A, এই ভ্যারিজাস বা সমানুপাতি চিহ্নটাকে তুলতে গেলে একটা ধ্রুবক আনতে হয়। সেই ধ্রুবকটাকে আমরা লিখছিলাম রো, যেটাকে বলা ছিল আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক। তাহলে এই অবস্থায় আমরা যদি L এর মান 1 করি এবং A এর মান 1 করি, অর্থাৎ একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর রোধকেই তখন বলা হয়ে থাকবে তার আপেক্ষিক রোধ। অর্থাৎ 1 সেন্টিমিটার কিউব আয়তনের কোনো পরিবাহীর রোধকেই তখন বলা হচ্ছে তার আপেক্ষিক রোধ। এই অবস্থায় যে যদি আমরা রোয়ের যে একক, সেই এককটা আমরা ক্লাস 10-এই করেছিলাম, তবু একবার আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তাহলে রো মান হচ্ছে তোমার R/A/L। আর এর একক হচ্ছে ওহম, এর একক হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার, এল এর একক হচ্ছে সেন্টিমিটার। তাহলে সব কিছু কেটে করে থাকছে ওহম সেমি। এসআই পদ্ধতিতে একক হচ্ছে ওহম মিটার, শুধু এককটা তোমার সেন্টিমিটারটা হয়ে যাচ্ছে মিটার। এর পরে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে কন্ডাক্ট্যান্স বা পরিবাহিতা। পরিবাহিতাকে ক্যাপিটাল L দ্বারা ডিনোট করা হয়ে থাকে। কোনো পরিবাহীর রোধের অনন্যককেই বলা হচ্ছে ওই পরিবাহীর পরিবাহিতা। রোধের অনন্যককেই বলা হচ্ছে ওই পরিবাহীর পরিবাহিতা। পরিবাহিতা L মানে হচ্ছে 1/, রোধ অর্থাৎ ক্যাপিটাল L = 1/, রোধ। তাহলে সিজিএস পদ্ধতিতে একক কী হবে? ওহম ইনভার্স বা ওহম ইনভার্স এইভাবেও লেখা যেতে পারে। এই সিগমা চিহ্নটাকে উল্টে লেখা যেতে পারে। এটাকে আবার MHO, ওহম ইনভার্স মানে মো, এইভাবেও লেখা যেতে পারে। এসআই পদ্ধতিতে ওহম ইনভার্স যেটা, সেটাকে সিমেন্স অথবা S দিয়েও লেখা যেতে পারে। তাহলে পরিবাহিতা হচ্ছে তোমার রোধের অনন্যক। এবার আমরা চলে যাব আপেক্ষিক পরিবাহিতা। তাহলে আপেক্ষিক পরিবাহিতা অটোমেটিকভাবে আপেক্ষিক রোধের অনন্যক বা রোধাঙ্কের অনন্যককে আমরা বলতে পারি কি? আপেক্ষিক পরিবাহিতা। এখানে আপেক্ষিক পরিবাহিতাকে কাপ্পা অর্থাৎ কে, যেটাকে একটু আমরা এরকম বাঁকিয়ে লিখব, সেটাকেই বলা হচ্ছে তার আপেক্ষিক পরিবাহিতা। তাহলে আপেক্ষিক পরিবাহিতা কাপ্পা = 1/ρ, যেখানে রো হচ্ছে রোধাঙ্ক। এখন রোধাঙ্কের অনন্যককে আমরা বলছিলাম আপেক্ষিক পরিবাহিতা। এর একটা সংজ্ঞা যদি সুস্পষ্টভাবে বলতে বলা হয়, 1 সেন্টিমিটার দূরে অবস্থিত ও 1 সেন্টিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট দুটি তড়িৎদ্বারের মধ্যবর্তী দ্রবণের পরিবাহিতাকে তার আপেক্ষিক পরিবাহিতা বলে। আরও ছোটো করে যদি বলতে বলা হয়, 1 সেন্টিমিটার কিউব আয়তনের দ্রবণের কোনো
পরিবাহী দ্রবণের পরিবাহিতাকেই বলা হচ্ছে তার আপেক্ষিক পরিবাহিতা। ঠিক একইভাবে তাহলে আমরা দেখতে পেলাম কাপ্পা ইকুয়াল টু 1/ρ। তাহলে আবার আমরা জানি আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। এবার উভয় পক্ষকে আমরা 1/, করলে তাহলে 1/r ইকুয়াল টু 1/ρ। এবার 1/l/a মানে হচ্ছে a/l, সেটা আমরা করেছি। তাহলে এখানে এটা পরিবাহিতা, আপেক্ষিক পরিবাহিতা ইন্টু a/l। এখান থেকেও আমরা বলতে পারি যে এ এর মান 1, এল এর মান 1 হলে, অর্থাৎ একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহী দ্রবণের যে পরিবাহিতা সেটাকেই বলা হচ্ছে তার আপেক্ষিক পরিবাহিতা। সিজিএস পদ্ধতিতে একক আপেক্ষিক পরিবাহিতা মানে হচ্ছে কাপ্পা। কাপ্পা অর্থাৎ আবার কাপ্পা মানে হচ্ছে তোমার 1/ρ। রো মানে হচ্ছে ওহম সেমি। তাহলে ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স সিজিএস পদ্ধতিতে আমরা লিখতে পারি। আর ওহম ইনভার্স মানে মো বলতে পারি, তার সাথে সেন্টিমিটার ইনভার্স। ঠিক একইভাবে আমরা যদি এসআই পদ্ধতিতে লিখতে পারি ওহম ইনভার্স মিটার ইনভার্স বা সিমেন্স মিটার ইনভার্স, সেটাও বলা যেতে পারে। এবার এখান থেকে দেখো 1 সিমেন্স সেন্টিমিটার ইনভার্স মানে হচ্ছে 1 সিমেন্স বাই 1 সেন্টিমিটার। আবার 1 সেন্টিমিটারকে যদি আমরা মিটার করতে যাই তাহলে 100 দিয়ে ভাগ করতে হয়। তার মানে এটা দাঁড়াচ্ছে 1 সিমেন্স ইন্টু 100 মিটার ইনভার্স। তার মানে 100 সিমেন্স মিটার ইনভার্স। এই সম্পর্কটাও আমাদের কিন্তু মনে রাখতে হবে। কোষ ধ্রুবক। এবার কোনো পরিবাহিতা কোষের দুটি তড়িৎদ্বারের মধ্যবর্তী দূরত্ব এবং তড়িৎদ্বার দ্বয়ের প্রস্থচ্ছেদের যে অনুপাত, তাহলে মধ্যবর্তী দূরত্ব এল এবং প্রস্থচ্ছেদ হচ্ছে এ, এদের যে অনুপাত, এই অনুপাতকেই বলা হচ্ছে কোষ ধ্রুবক। তাহলে এবার আমরা কোষ ধ্রুবক, আপেক্ষিক পরিবাহিতা এবং পরিবাহিতার মধ্যে কী কী সম্পর্ক সেইগুলো একটু জানার চেষ্টা করব। আমাদের মূল সমীকরণ হচ্ছে এইটা, আর সমান রো ইন্টু l/a। তাহলে এখান থেকে যদি আমরা দেখি যে আবার সেই ডান দিকে এবং বাম দিকে 1/, করলে 1/r ইকুয়াল টু 1/ρ ইন্টু 1/l/a। তাহলে এখান থেকে 1/r মানে হচ্ছে এল। এবার l/aটাকে এদিকে গুণ করে নিই, তাহলে কাপ্পা। তাহলে দেখো এখানে আপেক্ষিক পরিবাহিতা মানে হচ্ছে পরিবাহিতা ইন্টু কোষ ধ্রুবক। তাহলে এটা একটা যেমন সম্পর্ক হতে পারে, ঠিক একইভাবে 1/r ইকুয়াল টু কাপ্পা ইন্টু 1/l/a এটা যেমন আছে। তাহলে এখান থেকে যেটা বলছে যে আমি l/aটাকে এদিকে কোনাকুনি গুণ করলাম, আরটাকে এদিকে কোনাকুনি গুণ করলাম, তাহলে সেখান থেকে যেটা আমরা পাচ্ছি l/a ইকুয়াল টু আর ইন্টু কাপ্পা। তার মানে কোষ ধ্রুবক সমান রোধ ইন্টু আপেক্ষিক তাপ, আপেক্ষিক পরিবাহিতা। এটা কিন্তু আমাদের পরীক্ষায় খুব রিসেন্ট ইয়ারে একবার এসছে যে কোষ ধ্রুবকের সাথে রোধ এবং আপেক্ষিক পরিবাহিতার সম্পর্কের মধ্যে নিচের কোনটি সঠিক বলে এইটা দিয়েছে, তার সাথে আরও এইরকম ঘুরিয়ে ফিরে 3-4টে সম্পর্ক ওরা তুলে দিয়েছে। এবার আমরা যদি এই সমীকরণটা মাথায় রাখতে পারি, মানে সমীকরণটা হচ্ছে এইটা, আর ইকুয়াল টু রো ইন্টু l/a, এই সমীকরণ থেকেই কিন্তু আমরা 1/r 1/ρ 1/l এই কনভার্সানটা করে নিয়ে সহজেই এই সমীকরণটা আমরা বের করে নিতে পারতাম। তার মানে এটা আমাদের মাথায় থাকলে আমরা এই যে দুটো সমীকরণ উপরে বের করেছি সেইগুলো সহজেই গণনা করতে বা ডিরাইভ করতে পারবো। এবার বলছে কোষ ধ্রুবকের একক। কোষ ধ্রুবক মানে হচ্ছে দৈর্ঘ্য বাই ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্য মানে হচ্ছে সেন্টিমিটার বা দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য, ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য স্কোয়ার। তাহলে দৈর্ঘ্য কেটে গেলে 1/দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য মানে সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার ইনভার্স আর এসআই পদ্ধতিতে মিটার ইনভার্স। কোষ ধ্রুবকের মান নির্ণয়। কোনো কোষ ধ্রুবকের মানে কোষের কোষ ধ্রুবকের মান নির্ণয় সরাসরি করা যায় না। সেটা তাহলে কিভাবে করতে হয়? প্রথমে বলছে যে কোনো কোষের কোষ ধ্রুবক মাপতে গেলে ওই কোষের মধ্যে জ্ঞাত আপেক্ষিক পরিবাহিতা বিশিষ্ট একটি জ্ঞাতমাত্রা দ্রবণ রাখা হয়, রেখে সেই দ্রবণের রোধটাকে পরিমাপ করা হয়। এবার জ্ঞাত আপেক্ষিক পরিবাহিতা এবং রোধ পরিমাপ করা হলো, এটা পরিমাপ করলেই তো আমরা কোষ ধ্রুবকের মানটা এখান থেকে পেয়ে যাব l/a এর মান। তার মানে এই সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা করার জন্য বিজ্ঞানী কোলরাস বিভিন্ন তাপমাত্রায়
প্রমাণ কেসিএল, প্রমাণ 0.1 কেসিএল, 0.2 কেসিএল, বিভিন্ন তাপমাত্রায় 0.1 মোলার কেসিএল দ্রবণের আপেক্ষিক পরিবাহিতার মান উনি একটা ছকে বা টেবিলে লিপিবদ্ধ করে রেখে গেছেন। আমরা শুধু সেই দ্রবণটাকে ওই পরিবাহিতা কোষের মধ্যে দেব, দিয়ে তার রোধের মানটা পরিমাপ করব। রোধের মানটা পরিমাপ করার পর তার সাথে আপেক্ষিক পরিবাহিতাটাকে গুণ করে দিলেই আমাদের কোষ ধ্রুবকের মান কিন্তু আমরা পেয়ে যাব। পরের যে প্রশ্ন বলছে দেখো, তড়িৎ বৈশ্লেষিক দ্রবণের পরিবাহিতা পরিমাপে সমপ্রবাহ ব্যবহার না করে পরিবর্তী প্রবাহ ব্যবহার করা হয় কেন? এখানে আমি দুটো পয়েন্টস বলেছি, বই দেখতে বলেছি, হিন্টস দিয়ে দিয়েছি। সমপ্রবাহ ব্যবহার করলে, আমরা ক্লাস 10এই পড়েছিলাম যে তড়িৎ বিশ্লেষণে আমরা সমপ্রবাহ ব্যবহার করি, পরিবর্তী প্রবাহ ব্যবহার করি না। এখানে সমপ্রবাহ ব্যবহার করলে কি হবে? আমরা তো তড়িৎ বিশ্লেষণ করছি না, তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের পরিবাহিতা মাপছি। তাহলে সমপ্রবাহ ব্যবহার করলে তড়িৎ বিশ্লেষণ ঘটে যাওয়ার একটা চান্স থাকে। তড়িৎ বিশ্লেষণ ঘটে গেলে তড়িৎদ্বারে কিছু পদার্থে তোমার অধক্ষেপণ বা কোনো একটা তড়িৎদ্বার ক্ষয়ে দ্রবণে চলে যেতে পারে, ফলে দ্রবণের গাঢ়ত্বের পরিবর্তন হতে পারে। দ্রবণের গাঢ়ত্বের পরিবর্তন হলে তার পরিবাহিতা নির্ণয়ে ত্রুটি দেখা দিতে পারে। এছাড়া ডিসি প্রবাহ ব্যবহার করলে যদি কোনো একটা তড়িৎদ্বারে তড়িৎ বিশ্লেষণের সময় গ্যাসীয় পদার্থ উৎপন্ন হয়, তাহলে ওই তড়িৎদ্বারের গায়ে একটা গ্যাসের আস্তরণ পড়ে, যেটাকে আমরা বলছিলাম ছদন। এই ছদন ক্রিয়ার ফলেও কিন্তু পরিবাহিতা নির্ণয়ে ত্রুটি দেখা দিতে পারে। এই কারণে আমরা তোমার কোনো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের পরিবাহিতা পরিমাপে ডিসি প্রবাহ ব্যবহার করব না, পরিবর্তে এসি অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট আমরা ব্যবহার করব। নেক্সট যেটা বলছে দেখো, একটা পয়েন্ট আমি এখানে বলার চেষ্টা করেছি, আপেক্ষিক পরিবাহিতা অর্থাৎ কাপ্পা কোষ ধ্রুবকের উপর কোনোভাবেই নির্ভরশীল নয়। আমরা আগেই বলেছিলাম যে কোনো কোষের কোষ ধ্রুবক মাপতে গেলে জ্ঞাত আপেক্ষিক পরিবাহিতা বিশিষ্ট কোনো একটা দ্রবণকে কোষের মধ্যে রেখে তার রোধটা পরিমাপ করা হয়। ওই রোধ পরিমাপ করার পর আপেক্ষিক পরিবাহিতার সাথে রোধের মান গুণ করে দিলেই আমরা কোষ ধ্রুবকের মানটা পেয়ে যাই। আমরা আপেক্ষিক পরিবাহিতা মানে কাপ্পা ইকাল টু পেয়েছিলাম এল ইন্টু ক্যাপিটাল এল ইন্টু এল বাই এ, অর্থাৎ পরিবাহিতা ইন্টু কোষ ধ্রুবক। তাহলে এখানে এল ইকুয়াল টু 1/r, এর পরিবর্তন হলেও অর্থাৎ পরিবাহিতার মান পরিবর্তিত হলেও এল বাই এ এর মানের সাথে যদি আমরা সেই মান 1/r এর মানটা গুণ করি, তাহলে দেখা যাবে যে আপেক্ষিক পরিবাহিতার মানটা একই থেকে গেছে। অর্থাৎ কোনো কারণে আর এর মান যদি বেড়ে যায়, তাহলে 1/r এর মান কমবে এবং সেক্ষেত্রে দেখা যাবে এল বাই এর মানটা বেড়ে গেছে। অর্থাৎ দুটো গুণ করলে যে মানটা আমরা পাচ্ছিলাম কাপ্পা, অর্থাৎ আপেক্ষিক পরিবাহিতার মান অপরিবর্তিত অবস্থায় থাকবে। অর্থাৎ কোনো একটা কোষের কোষ ধ্রুবকের মান যাই হোক না কেন, সেই কোষের সেই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের আপেক্ষিক পরিবাহিতার মান কিন্তু একই থাকবে। অর্থাৎ আপেক্ষিক পরিবাহিতার মান কোষ ধ্রুবকের উপর কোনোভাবেই নির্ভরশীল নয়। এরপরে যেটা আমরা দেখব যে গাঢ়ত্ব বৃদ্ধি করলে মৃদু ও তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের আপেক্ষিক পরিবাহিতা বৃদ্ধি পায় কেন? এই প্রশ্নের উত্তর আমি এখানে কিন্তু লিখে দিইনি, দুটো হিন্টস আমি দিয়েছি। বলছে দ্রবণের প্রতি একক আয়তনে আয়নের সংখ্যা যত বৃদ্ধি পাবে তার আপেক্ষিক পরিবাহিতা তত বাড়বে। দ্রবণের প্রতি একক আয়তনে আয়নের সংখ্যা যত হ্রাস পাবে আপেক্ষিক পরিবাহিতার মানও হ্রাস পাবে। এবার এখানে বলছে দেখো, মৃদু এবং তীব্র উভয় প্রকার তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের গাঢ়ত্ব বৃদ্ধি করলে প্রতি একক আয়তনে আয়নের সংখ্যা বৃদ্ধি পায়। আয়নের সংখ্যা বৃদ্ধি পাওয়ার অর্থই হচ্ছে তার আপেক্ষিক পরিবাহিতার মানটাও বৃদ্ধি পাবে। কিন্তু তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে লঘুতা বৃদ্ধি করলে মানে গাঢ়ত্ব হ্রাস করলে প্রতি একক আয়তনে আয়নের সংখ্যা হ্রাস পায়, ফলে তার আপেক্ষিক পরিবাহিতাটাও হ্রাস পায়। ঠিক একইভাবে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে দেখা গেছে যে লঘুতা বৃদ্ধি করলে তার বিয়োজন মাত্রা বৃদ্ধি পায়, ফলে আয়নের সংখ্যা বৃদ্ধি পায়। কিন্তু লঘুতা বৃদ্ধির সাথে সাথে তার দ্রবণের আয়তনটা বেড়ে যাচ্ছে, তাহলে প্রতি একক আয়তনে আয়নের সংখ্যাটা কিন্তু হ্রাস পাচ্ছে। তাই মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে লঘুতা বৃদ্ধিতে আপেক্ষিক পরিবাহিতার মানটাও হ্রাস পাবে। নেক্সট যেটা আমরা চলে যাব মোলার পরিবাহিতা। কোনো মোলার পরিবাহিতার ডেফিনেশনটা আমি আগে বলছি, ভালো করে শুনবো, বুঝবো,
তারপরে তাদের ডেরিভেশনগুলো এক এক করে পড়ার চেষ্টা করব। কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের যে আয়তনের দ্রবণে 1 মোল পরিমাণ উক্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবীভূত আছে এবং সেই আয়তনের দ্রবণটিকে সঠিক 1 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত দুটি উপযুক্ত আকারের তড়িৎদ্বারের মধ্যে রাখলে ওই দ্রবণের যে পরিবাহিতা হয় সেটাকেই বলছে তার মোলার পরিবাহিতা। ভালো করে একটুখানি আবার বলবো, কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের যে আয়তনে উক্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থের 1 মোল দ্রবীভূত আছে এবং সেই আয়তনের দ্রবণটিকে সঠিক 1 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত দুটি তড়িৎদ্বারের মধ্যে রাখলে ওই দ্রবণের যে পরিবাহিতা হয় সেটাকেই বলছে তার মোলার পরিবাহিতা। এবার মোলার পরিবাহিতার সাথে আমাদের আপেক্ষিক পরিবাহিতার অর্থাৎ মোলার পরিবাহিতাকে ল্যামডা সাফিক্স এম, এইটা হচ্ছে ল্যামডা উল্টো ভি, এটাকে বড় হাতের ল্যামডা বলে, আর একটা ল্যামডা আমরা পেয়েছিলাম এইটা ছোট হাতের ল্যামডা, ল্যামডা সাফিক্স এম মানে হচ্ছে মোলার পরিবাহিতা। তাহলে মোলার পরিবাহিতা অর্থাৎ ল্যামডা সাফিক্স এম এর সাথে কাপ্পা এদের মধ্যে কি সম্পর্ক, সেই সম্পর্কটা আমরা এবার নির্ণয় করার চেষ্টা করব। ধরি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ভি সেন্টিমিটার কিউব আয়তনের দ্রবণে 1 মোল পরিমাণ ওই উক্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবীভূত অবস্থায় আছে। যদি উক্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থের আপেক্ষিক পরিবাহিতা কাপ্পা হয়, কাপ্পার ডেফিনেশন থেকে আমরা বলতে পারি যে 1 সেন্টিমিটার কিউব আয়তনের দ্রবণের যে পরিবাহিতা সেটাই হচ্ছিল তার আপেক্ষিক পরিবাহিতা। আবার তাহলে 1 সেন্টিমিটার কিউব দ্রবণের যে আপেক্ষিক যে পরিবাহিতা তাকে কাপ্পা বলে। তাহলে ভি সেন্টিমিটার কিউব দ্রবণের যে পরিবাহিতা ভি ইন্টু কে অর্থাৎ ভি ইন্টু কাপ্পা। আবার এখান থেকে যদি আমরা ধরে নিই যে দ্রবণের মোলারিটি ক্যাপিটাল এম, তার মানে মোলারিটি ক্যাপিটাল এম মানে কি 1000 সিসি দ্রবণে এম মোল আছে, তাহলে এম মোল আছে 1000 সিসি দ্রবণে। এখন এই রিলেশনটা যদি আমরা বের করি, এম মোল আছে 1000 সিসি দ্রবণে, তাহলে 1 মোল থাকবে কত সিসি দ্রবণে 1000 বাই এম মোল। তার মানে আমরা তো ধরে নিয়েছি 1 মোল আছে ভিসিসি দ্রবণে, তার মানে তোমার ভিসিসি ইকুয়াল টু 1000 বাই এম। এই সম্পর্কটা একটুখানি আমাদের এই দুটোকে কম্পেয়ার করে নিতে হবে। এবার বলছে দেখো ভি এর মান আমরা পেয়ে গেলাম, তাহলে দ্রবণের মোলার পরিবাহিতা ল্যামডা এম ইকুয়াল টু কাপ্পা ইন্টু ভি। এখন ভি এর জায়গায় আমরা বসিয়ে দেবো কাপ্পা 1000 বাই মোলারিটি। এই যে সমীকরণটা হলো এই সমীকরণটাই হচ্ছে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা, মোলার পরিবাহিতা এবং তার মোলারিটির মধ্যে সম্পর্ক। আমরা যেমন কোষ ধ্রুবক, আপেক্ষিক পরিবাহিতা, ওহম, রোধের একক, রোধাঙ্কের একক নির্ণয় করেছি, ঠিক একইভাবে মোলার পরিবাহিতার এককটাও আমরা কিন্তু নির্ণয় করব। সিজিএস পদ্ধতিতে ল্যামডা সাফিক্স এম ইকুয়াল টু কাপ্পা ইন্টু ভি। কাপ্পার একক আমরা জানি, কাপ্পার একক, তাহলে ভি এর একক বসাবো। এখন কাপ্পা মানে হচ্ছে ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স, আর ভি এর একক হচ্ছে সেন্টিমিটার কিউব মোল ইনভার্স, কারণ তোমার নির্দিষ্ট আয়তনের দ্রবণের মধ্যে তোমার 1 মোল ছিল, তাহলে সেই জন্য মোল ইনভার্স কথাটা আমরা নিচ্ছি, কারণ ভিসিসি আয়তনের মধ্যে 1 মোল ছিল, তাহলে সেন্টিমিটার কিউব পার মোল। তাহলে এক্ষেত্রে সেন্টিমিটার ইনভার্স আর সেন্টিমিটার স্কোয়ার, সেন্টিমিটার কিউব দুটো কেটে কুটে গেলে সেন্টিমিটার স্কোয়ার, আর বাকি এইটা এবং এইটা বসে গেল, তাহলে ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। এই অবস্থায় তাহলে আমরা এসআই একক যদি মান বের করতে চাই, ওহম ইনভার্স মিটার স্কোয়ার মোল ইনভার্স। এখন জেনারেলি তোমার এসআই পদ্ধতিতে যে ওহম ইনভার্স এটাকে সিমেন্স অর্থাৎ ক্যাপিটাল এস লেখা হয়ে থাকে, ওহম ইনভার্স মানেই সেটাকে আমরা এস ক্যাপিটাল এস হিসাবে লিখতে পারি। এর পরে যেটা বলছে তুল্যাঙ্ক পরিবাহিতা, মোলার পরিবাহিতা ডেফিনেশন যদি আমরা জানি, তুল্যাঙ্ক পরিবাহিতা ডেফিনেশন ঠিক একইভাবে আমরা বলতে পারবো, কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের যে আয়তনে 1 গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ উক্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবীভূত থাকলে এবং ওই আয়তনের দ্রবণকে সঠিক 1 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত উপযুক্ত আকারের তড়িৎদ্বারের মধ্যে যদি আমরা রাখি, তখন ওই দ্রবণের যে পরিবাহিতা হবে সেটাকেই বলা হবে তার তুল্যাঙ্ক পরিবাহিতা। অর্থাৎ 1 মোলের পরিবর্তে শুধু আমরা 1 গ্রাম তুল্যাঙ্ক কথাটা ব্যবহার করব। এবার তুল্যাঙ্ক পরিবাহিতাটাকে কোনো কোনো বইয়ে শুধুমাত্র ল্যামডা, আমি এখানে কিন্তু তুল্যাঙ্ক পরিবাহিতাকে ল্যামডা সাফিক্স এন দিয়ে প্রকাশ করেছি। ঠিক
আমরা মোলার পরিবাহিতার সাথে আপেক্ষিক পরিবাহিতা যেমন সম্পর্কটা স্থাপন করতে পেরেছি, সেখানে ভিসিসি আয়তনে আমরা 1 মোল নিয়েছিলাম, এখানে ভিসিসি দ্রবণে 1 গ্রাম তুল্যাঙ্ক নেব, নিয়ে ঠিক একইভাবে আমরা এর প্রমাণগুলো করে ফেলবো। তাহলে সেক্ষেত্রে সম্পর্কটা স্থাপন করলে যেটা দেখা গেছে যে ল্যামডা সাফিক্স n ইকুয়াল টু 1000 ইন্টু কাপ্পা বাই নর্মালিটি। তাহলে এই যে দ্রবণ সমীকরণ দুটো পেলাম, সেখান থেকে তাহলে মোলার পরিবাহিতা যেমন আমরা একক পেয়েছি ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার, মোল ইনভার্স, তাহলে তুল্যাঙ্ক পরিবাহিতার একক হবে ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স বা গ্রাম তুল্যাঙ্ক। গ্রাম ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে গ্রাম তুল্যাঙ্ক। এসআই পদ্ধতিতে সিমেন মিটার স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স। এবার বলছে যেটা আমরা জানতে চাইব, মোলার পরিবাহিতা এবং তুল্যাঙ্ক পরিবাহিতার মধ্যে সম্পর্ক। ধরো মোলার পরিবাহিতা মানে 1000 ইন্টু কাপ্পা বাই মোলারিটি, তুল্যাঙ্ক পরিবাহিতা মানে হচ্ছে 1000 ইন্টু কাপ্পা বাই নর্মালিটি। তাহলে নর্মালিটি, তুল্যাঙ্ক পরিবাহিতা এবং মোলার পরিবাহিতার অনুপাত যদি আমরা বের করি, সব কিছু কেটে কুটে গিয়ে উপরে থাকবে মোলারিটি, নিচে থাকছে নর্মালিটি। এখন এই মোলারিটি নর্মালিটির অনুপাত থেকে যদি আমরা দেখি যে আমরা ক্লাস 9 বা ক্লাস 12 যখন দ্রবণ পড়েছিলাম, সেখানে পেয়েছিলাম নর্মালিটি সমান জেড ইন্টু মোলারিটি, যেখানে জেড হচ্ছে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে ক্যাটায়ন বা অ্যানায়নের মোট আধান, ক্যাটায়ন বা অ্যানায়নের মোট আধান। যদি অ্যাসিড ক্ষার হতো তাহলে সেক্ষেত্রে অ্যাসিডের ক্ষারগ্রাহিতা, ক্ষারের অম্লগ্রাহিতা, সেটা আমরা বলতে পারতাম। তাহলে তুল্যাঙ্ক পরিবাহিতা বাই মোলার পরিবাহিতা ইকুয়াল টু মোলারিটি ডিভাইডেড মোলারিটি ইন্টু জেড, যেখানে জেডের মান আমরা বলেছি লবণের ক্ষেত্রে ক্যাটায়ন বা অ্যানায়নের মোট আধান। এবার মোলারিটি কেটে গেল, তাহলে 1/z, অর্থাৎ তুল্যাঙ্ক পরিবাহিতা সমান মোলার পরিবাহিতা বাই জেড। এবার কিছু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আছে যাদের সংকেত ভর তুল্যাঙ্ক ভারের সাথে সমান, যেমন HCl, NaCl, KCl, কারণ K এর প্লাস আধান, NO3 মাইনাস আধান, প্রত্যেকের এক একক করে আধান, তাহলে তাদের ক্ষেত্রে তুল্যাঙ্ক পরিবাহিতা এবং মোলার পরিবাহিতা কিন্তু সমান। কিন্তু যাদের সংকেত ওজন বা আণবিক ভর তুল্যাঙ্ক ভরের সাথে সমান নয়, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা তুল্যাঙ্ক পরিবাহিতা এবং মোলার পরিবাহিতা কখনো সমান লিখতে পারবো না। যেমন ধরো Na2SO4, Na2SO4 এর ক্ষেত্রে যদি আমরা দেখি, এখানে দুটো Na+, তাহলে এর মোট আধান হচ্ছে 2, অর্থাৎ Z ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারি 2, তাই তুল্যাঙ্ক পরিবাহিতার সমান হাফ ইন্টু মোলার পরিবাহিতা। এইটুকুই আমরা এখানে বলবো, এর পরের অংশটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব।